মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে বৃহস্পতিবার শুরু হওয়া নতুন মাত্রার বিস্ফোরণ কেবল আকাশে সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে ভূ রাজনৈতিক হিসাব নিকাশকেও। ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের তীব্রতা, দিক, গঠন এবং প্রভাব স্পষ্ট করে দিয়েছে যে এই সংঘাত আর আগের মতো নেই। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ভেতরের সবচেয়ে রক্ষিত সামরিক ঘাঁটি, যার আশপাশের এলাকা মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। আকাশপথে ছুটে যাওয়া একের পর এক মিসাইল শুধু অবকাঠামো ধ্বংস করেনি, তা ভেঙে দিয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের গর্বও। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরানের এই হামলায় প্রথমবারের মতো ক্লাস্টার বোমা ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত তথ্য অনুযায়ী এই হামলার সময় মিসাইলগুলোর ওয়্যার হেডে সংযুক্ত ছিল গুচ্ছ বোমা, যার প্রতিটি ক্যানিস্টারে ছিল একাধিক ক্ষুদ্র বিস্ফোরক ইউনিট। ইসরায়েলের মধ্যাঞ্চলের উপর আঘাত হানা এই বোমাগুলো নির্দিষ্ট স্থানে বারবার আঘাত করে বিস্তৃত অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। এ ধরনের অস্ত্র কেবল একটি লক্ষ্যবস্তু নয়, চারপাশে ছড়িয়ে থাকা প্রতিটি কাঠামোর জন্য ভয়ঙ্কর হুমকি। 2008 সালে ক্লাস্টার বোমা নিষিদ্ধ করতে আন্তর্জাতিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে অংশ নেয় 123টি দেশ। তবে ইরান ও ইসরায়েল উভয় দেশই ওই সনদে স্বাক্ষর করেনি, ফলে তাদের জন্য এই ধরনের অস্ত্রের ব্যবহার আইনি দিক থেকে সীমাবদ্ধ নয়। কিন্তু বাস্তবতা হলো, এই অস্ত্রের নৃশংসতা এমন পর্যায়ে পৌঁছায় যা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চোখে যুদ্ধাপরাধের সমান। আইআরজিসি কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কিয়াম এবং খুররাম শহর নামক দুটি মিসাইল একসাথে আকাশে ছুড়ে উড়ে গেছে ইসরায়েলের অভিমুখে। প্রতিটির গতিপথ ছিল পূর্ব পরিকল্পিত এবং ফায়ার সিস্টেমকে এড়িয়ে পৌঁছে গেছে গভীরে। এই ধরনের টেকনিক্যাল অপারেশন ইঙ্গিত দেয় যে হামলাটি ছিল শুধুমাত্র সামরিক প্রতিক্রিয়া নয়, বরং পূর্ব নির্ধারিত প্রতিশোধের অংশ। বিশেষজ্ঞদের মতে গুচ্ছ বোমার ব্যবহার কৌশলগতভাবে প্রতিপক্ষের মনোবল ভাঙ্গার একটি পুরনো কৌশল হলেও এই পর্যায়ে এসে এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে। ইরান এখন আর সীমান্তে সীমাবদ্ধ নয়। ইরানের এই আক্রমণ শুধু যে সামরিক তা নয়, তা ছিল মনস্তাত্ত্বিকও। প্রতিটি ক্লাস্টার বোমার বিস্ফোরণে একদিকে যেমন সামরিক অবকাঠামো ভেঙে পড়েছে, অন্যদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাগরিক সমাজে। ইসরায়েলের অভ্যন্তরে এয়ার সাইরেন একাধিকবার বেজেছে, স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে এবং জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এসব কিছু মিলিয়ে এক ধরনের ভেঙে পড়া নিরাপত্তা ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে, যেখানে হাইটেক প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও বাঁচানো যায়নি দেশের ভিতর ভাগ। উল্লেখযোগ্য দিক হলো, ইরান এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, ঠিক যেভাবে ইসরায়েল 2006 সালে লেবাননের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহারের দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতি দীর্ঘদিন ধরেই স্বীকার না করার নীতিতে চলে আসছে, ফলে হামলার ধরন, উদ্দেশ্য ও ফলাফলের মধ্যে যে বিশাল ব্যবধান তৈরি হয় তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক দায় তৈরি করে। কিন্তু বাস্তবে সে দায় থেকে মুক্ত থাকতে সক্ষম হয় রাষ্ট্রগুলো। ইরানের এই হামলার পর থেকেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাড়ছে, বিশেষত ইউক্রেন যুদ্ধের সময় ক্লাস্টার বোমা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এবার একই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে তেহরান ও তেল আবিবের বিরুদ্ধে। বিষয়টি বিশ্ব জনমতকে নতুন করে বিভক্ত করতে শুরু করেছে। যে দেশগুলো আগে গুচ্ছ বোমার ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারা এখন সামরিক ভারসাম্য ও কূটনৈতিক বিবেচনায় নীরব। তবে পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ইসরায়েল তার প্রতিক্রিয়ায় কিভাবে উত্তর দেবে। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা অনেক বেশি অস্থিতিশীল। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যকার সমন্বয়হীনতা, রাজনৈতিক দ্বন্দ্ব এবং আর্থিক চাপ এই মুহূর্তে তাদের যুদ্ধ সক্ষমতাকে দুর্বল করে ফেলেছে। এই অবস্থায় ক্লাস্টার বোমার আঘাতে বিপর্যস্ত হলে ইসরায়েল প্রতিশোধের নামে আরও ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞে এগিয়ে যেতে পারে, যার পরিণতি হতে পারে বহু দেশব্যাপী যুদ্ধের বিস্তার। ইরানের ব্যবহৃত কিয়াম ও খুররাম শহর ক্ষেপণাস্ত্র দুইটি মধ্যম পাল্লার হলেও এই মডেলগুলোর সর্বশেষ সংস্করণে ওয়ারহেড বহন ক্ষমতা এবং লক্ষ্য নির্ভুলতা অনেক গুণ বেড়েছে। ক্লাস্টার বোমা যুক্ত করে এই মিসাইলগুলোর প্রভাব যে কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়ে বহু গুণ বেশি। আকাশে ছোড়া প্রতিটি মিসাইল আঘাত করার পূর্বেই বহু ইউনিটে ভেঙে পড়ে, ছড়িয়ে পড়ে বিস্তৃত অঞ্চলে। ফলে কেবল একটি নির্দিষ্ট সামরিক বাংকার বা ঘাঁটি নয়, তার আশেপাশের পুরো এলাকা তীব্র ধ্বংসযজ্ঞের মুখে পড়ে। ইরানের এই হামলার পরপরই আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর নজর পড়ে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরনের উপর। কিয়াম এবং খুররাম শহর নামে পরিচিত দুটি মিসাইল ইরানের নিজস্ব গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করা হয়, যা মূলত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে ব্যবহৃত হয়। তবে এবার এগুলোতে ক্লাস্টার ওয়ারহেড সংযুক্ত করার বিষয়টি প্রমাণ করে যে ইরান তার অস্ত্র ব্যবস্থায় নতুন মাত্রার প্রযুক্তি যুক্ত করেছে এবং যুদ্ধের নিয়মকে অনেকটাই পুনর্লিখন করেছে। এর ফলে আঞ্চলিক প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে বাধ্য হয়েছে প্রতিবেশী সব রাষ্ট্র। বিশ্লেষকদের একাংশ মনে করছে, এই ধরনের হামলা কেবল ইসরায়েলকে লক্ষ্য করে করা হয়নি, বরং এটি ছিল বৃহত্তর প্রতীকী হামলা, যার উদ্দেশ্য ছিল আঞ্চলিক শক্তির ভারসাম্য পুনর্বিন্যাস এবং তেহরানকে একটি আক্রমণাত্মক প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করা। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র সংঘাতে পরোক্ষভাবে জড়িত থাকার পর এবার ইরান সরাসরি নিজেদের প্রযুক্তি ও সক্ষমতা দেখিয়ে দিচ্ছে। এটা শুধুমাত্র প্রতিরোধের বার্তা নয়, সরাসরি চ্যালেঞ্জও। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার কয়েক ঘন্টা পরেই পুরো দেশের বিভিন্ন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করে
একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ট্যাঙ্ক, মোবাইল আর্টিলারি এবং বিমান প্রতিরক্ষা ইউনিট মোতায়েন বাড়ানো হয়। এটি নির্দেশ করে যে ইসরায়েল এখন প্রতিক্রিয়া নয়, পাল্টা আক্রমণের কৌশল নিয়ে সামনে এগোচ্ছে। যদিও সরকারিভাবে এখনও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, সেনাবাহিনীর প্রস্তুতি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের নিষেধাজ্ঞা সবকিছু মিলিয়ে পরিষ্কার বার্তা দিচ্ছে যুদ্ধ আরও বিস্তৃত হতে যাচ্ছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে এই হামলার জন্য যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত এমনভাবে উন্নত করা হয়েছে যেন সেগুলো আয়রন ডোম বা অ্যারো সিস্টেম দ্বারা সহজে বাধা দেওয়া সম্ভব না হয়। প্রতিটি মিসাইল টার্মিনাল ম্যানুভেয়ারিং ফিচার সংযুক্ত ছিল, যার মাধ্যমে এগুলো শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই টেকনিক বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ক্লাস্টার বোমার বিস্ফোরণ শুধু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ঘটে না, এর দীর্ঘমেয়াদী প্রভাব আরও ভয়াবহ। বিস্ফোরণের সময় যেসব উপবোমা ছড়িয়ে পড়ে তার অনেকগুলো অবিস্ফোরিত অবস্থায় রয়ে যায়, যা পরে সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। যুদ্ধ শেষ হলেও এইসব এলাকা অনেকদিন পর্যন্ত মাইনফিল্ড হয়ে থাকে, ফলে বেসামরিক লোকদের জীবন, কৃষিকাজ, পরিবেশ এবং অবকাঠামো সবকিছু দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়ে। এই বাস্তবতা সামনে রেখে এই হামলার মানবিক দিকটিও এখন আন্তর্জাতিক আলোচনার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে যুদ্ধের ইস্যুতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে লিগ্যাল অথরিটি বনাম মিলিটারি রেসপন্স। ক্লাস্টার বোমার মতো বিতর্কিত অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত কেবল যুদ্ধ জয়ের কৌশল নয়, এটি একই সাথে আন্তর্জাতিক চুক্তি ও মানবাধিকার বিধির সঙ্গে এক ধরনের প্রকাশ্য বিরোধও। ইসরায়েল ও ইরান কেউই 2008 সালের কনভেনশন সই না করায় তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে পড়ে না, তবে মানবিক বিবেচনায় আন্তর্জাতিক চাপ এড়ানো তাদের পক্ষে সম্ভব নয়। মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতি হলে সেটি যুদ্ধাপরাধের অভিযোগে গড়াতে পারে। ইরানের এই নতুন কৌশল রিয়াদ, আবুধাবি, দোহা কিংবা আঙ্কারার মতো রাজধানীগুলোতেও উদ্বেগের সৃষ্টি করেছে। তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কৌশলগত জোটে থেকেও ইরানের আগ্রাসন ঠেকাতে ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন উঠছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এইসব দেশ কিভাবে নিজস্ব প্রতিরক্ষা নীতি পুনর্গঠন করবে। ইরানের মতো একটি রাষ্ট্র যখন ক্লাস্টার বোমা যুক্ত করে তার মধ্যপাল্লার মিসাইলে, তখন সেটি কেবল ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি স্বরূপ। ইসরায়েলের অভ্যন্তরেও এই হামলার পর রাজনৈতিক অস্থিরতা আরও তীব্রতর হয়েছে। জনগণের নিরাপত্তাহীনতা, সেনাবাহিনীর ব্যর্থতা, প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার সংখ্যা নতুন করে উত্থিত হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্ত কী হবে তা এখনও পরিষ্কার নয়। তারা হয়তো বড় পরিসরে পাল্টা হামলা চালাবে অথবা আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে। তবে একথা নিশ্চিত, এই হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর সীমিত থাকবে না।